তুমি বসে বসে এখানে কি ভাবছিলে? জানো, এরকম একটা সুন্দর বাগান, তারপর দেখো এরকম সুন্দর একটা বাড়ি, না আমার স্বপ্ন। তুমি একটা কাজ করবে, তুমি আগামীকালই তোমার গ্রামের বাড়িতে যাবে। কেন? গ্রামের বাড়িতে কেন যাব? মাসে মাসে এত টাকা ভাড়া দিয়ে ভাড়া বাড়িতে থাকতে না আর ভালো লাগতেছে না, তাই চিন্তা করেছি এবার আমরা নিজেদের টাকা দিয়ে ঢাকা একটা সুন্দর ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে উঠে যাব। অনেক বড় স্বপ্ন দেখে ফেলছো মোহনা। ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন, এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা কোথায় পাবে সেটা বলার জন্যই তো এই কথাটা তুললাম। আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু আগে আমাকে এইটা বলো যে গ্রামের বাড়িতে কেন যেতে বলতেছো? দেখো, আমরা তো কখনো গ্রামে যাই না, যাই আর আমরা গ্রামে যেয়ে থাকবোও না। তাই তুমি একটা কাজ করবে, তুমি কালই গ্রামে যেয়ে তোমার নামে যত ভিটা বাড়ির সম্পত্তি আছে, সহায় সম্পত্তি যা কিছু আছে সব বিক্রি করে টাকা নিয়ে আসবে। তারপর আমরা সেই টাকা দিয়ে ঢাকা একটা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে উঠে যাব। তুমি এসব কি বলতেছো? গ্রামে আমার বৃদ্ধা মা থাকে, আর তাছাড়া আমি ওই বাপদাদার সহায় সম্পত্তি আমি কেন বিক্রি করব? ফ্ল্যাট কিনবো তাই। আমি যদি গ্রামের ভিটা বাড়ির সব কিছু বিক্রি করে দেই তাহলে আমার মা কই থাকবে? তোমার মা, এক কাজ করো, তুমি তোমার মাকে তোমার নানা বাড়িতে পাঠিয়ে দাও। তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি এগুলা? আমার মতো একটা ছেলে থাকতে মা তার এই বয়সে বাপের বাড়ি থেকে উঠবে? দেখো, আমি এত কিছু বুঝি না, তোমার মাকে তুমি কোথায় রাখবে সেটা তোমার ব্যাপার। আমার ফ্ল্যাট চাই মানে চাই, ব্যাস। আরে ফ্ল্যাট চাই মানে কি? কথা তো শুনবা আমার। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।
দরদি ভাবে কেউ। আরে রাসেল বাবাজি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই এতদিন পর মার কথা মনে পড়লো? চাচা, মনে তো সবসময় পড়ে, কিন্তু যে অফিসে চাকরি করি অফিস তো সবসময় ছুটি দেয় না। রাসেল বাবাজি, তোমার মার তো বয়স হয়েছে, একলা একলা গ্রামে পড়ে থাকে। আমি কই কি, তোমাদের তো আর জায়গা জমি সয় সম্পত্তির অভাব নাই, সব কিছু বেচে কিনে মারার সাথে করে নিয়ে যাও। তোমার মাও সুস্থ থাকবে না, ভালো থাকবে না। চাচা, আপনি কিন্তু ঠিক বলছেন। আমি এবার এই উদ্দেশ্য নিয়ে গ্রামে আসছি। তাই নাকি? হায় হায় হায়, কও কি? এই রহমান বয়াতি চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা মিলে গেছে। বাহ, সুন্দর। যাও, তাড়াতাড়ি যাও। তোমার মা তোমারে দেখলে কলজায় শান্তি পাবে না। যাও। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম মায়ের। অল্পই ঢালো, দেখা যাচ্ছে। মা, মা, আইসস বাপ? কি ব্যাপার মা? তোমার কি হয়েছে? তোমার মাথায় পানি দিয়ে দিতেছে কেন? 2 দিন ধরে জ্বর, বাড়িতে তোর কেউ নাই। রুনা, হ্যাঁ মা তুই এখন বাড়িতে যা, আমার বাপ চলে আইছে। আচ্ছা কাকি, তাইলে কোনো দরকার হলে কিন্তু ডাইকেন। আমার কাছে দাও, আমি মুছা দিতেছি। এইভাবে করে আমি তোমাকে একা একা এই বাড়িতে রাইখা যাব না। একা একা থেকে কি একটা অবস্থা বলো তো? অসুস্থ হয়ে পড়ে আসো। হরে বাপ, এই একলা বাড়িতে থাকি, তোদের ছাড়া আমার একটু ভাল লাগে না বাবা। কি করবো বলো তো মা? চাকরি করি তো, ছুটি না পেলে তো আসতেও পারি না। কিন্তু এবার আমি তোমার আর একা রেখে যেতেছি না। তোমার সাথে আমার অনেক কথা আছে। চলো ভিতরে চলো। কতদিন পরে তোকে দেখতেছি, এখন খাবি দাবি, হ্যাঁ পরে কথা শুনো। আচ্ছা চলো ভিতরে চলো। চল। ঠিক আছে মা, ভালো লাগবে না। মা এই যে দেখো, আমরা চলে আসছি। ওই দেখো, তোমার বৌমা তোমার জন্য দাঁড়ায় আছে। কি ব্যাপার? মাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা কেমন আছে মা? ভালো। মা কেমন আছে জিজ্ঞাসা করবা না? জিজ্ঞাসা করার কি আছে? মা তো ভালোই আছে। তুমি কি গণক হয়ে গেছো যে চোখের দেখাতে বুঝতে পারতেছো কে কেমন আছে? শোনো, মায়ের শরীরটা ভালো নাই, তার জন্য মাকে সাথে করে নিয়ে আসছি। এখন থেকে তুমি ঠিকঠাক মতো মায়ের দেখাশোনা করবা। ওনাকে যেহেতু নিয়ে আসছো, সেবা যত্ন তো করতেই হবে। আব্দুল চাচা আছে, সে ওনার দেখাশোনা করবে। তুমিও করবা। মা চলো, তোমাকে ভিতরে নিয়ে যাই, আসো। চলো না, তুমি কিন্তু এখন রান্না বান্না করবা, ঠিক আছে? তোমার রান্না কিন্তু আমি খাবো। আসো মা। এই যে দেখো, এইটা হইতেছে তোমার রুম, ঠিক আছে? তুমি এখন থেকে এখানে থাকবা, খাবা, ঘুমাবা আর আরাম করবা। তোর একটা কথা কই বাবা, কিছু মনে করবি না তো? কিছুই মনে করবো না। একটা না, 10টা কথা বলো। বৌমা মনে হয় আমার এখানে আসাটা পছন্দ করতেছেন না। মা, তুমি ওর কথাতে কিছু মনে করো না। তুমি তো জানো ও একটু অহংকারী স্বভাবের। আমি না বাবা বুঝতে পারি নাই,
মাইয়াটা যে এমন হইব আমি আমারে নিয়ে ভাবি না তোর জীবনটা কেমনে যাইব। মা, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাকই আছি। আর তুমি তোমার ছেলের বাড়িতে আসছো, তুমি এখানে থাকবা, খাবা, ঘুমাবা, এটাই শুধুমাত্র তোমার দায়িত্ব। আর এর বাইরে তোমার যদি কিছু লাগে তাহলে আমাদের একজন কাজের লোক আছে আব্দুল চাচা, ওনাকে ডেকে নেবা, বুঝছো? অনেক রাস্তা হাইট আসছো, এবার একটু আরাম করবা, বিছানায় বসো। দাঁড়াও, বালিশে টান দিয়ে দিই। শুয়ে পড়ো তো, শুয়ে আরাম করো, শো। আচ্ছা শুইতেছি, এত অস্থির হইস না। আমি অস্থির হমই মা, তুমি শো, যাও। তুমি এখানে শুয়ে আরাম করো আম্মা, আমি ফ্রেশ হয়ে তারপর আবার আসতেছি, কেমন? আচ্ছা যা বাবা। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? তাহলে কি করব? ঢাক ঢোল পিটায় নাচবো নাকি? মোহনা, আমি আমার মাকে আমার বাড়িতে নিয়ে আসছি, তিনি আমার গর্ভধারিণী, তোমার শাশুড়ি মা। এতদিন পরে উনি ওনার ছেলের বাড়িতে বেড়াইতে আসছে, আর তোমার বিহেভিয়ার এরকম কেন? তুমি তাকে কোনোভাবে গ্রহণই করতে পারতেছো না, এরকম আচরণ কেন তোমার? আমি কার সাথে কি আচরণ করব সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আমি তোমাকে গ্রামে পাঠিয়েছিলাম, কোথায় তুমি জায়গা জমি বিক্রি করে টাকা নিয়ে আসবে, তা না তুমি কিনা সংসারের বোঝা টেনে নিয়ে আসলে। আস্তে কথা বলো, মা পাশের ঘরে শুয়ে আছে, তোমার কথা শুনতে পেলে কষ্ট পাবে। আর তোমার সাথে এইগুলো আমি কোনো কথা বাড়াতে চাই না। মায়ের জন্য খাবার নিয়ে যাও। আব্দুল চাচা, আব্দুল চাচা, সাহেবের মাকে খাবার দাও। সাহেবের মা মানে কি? আমার মাকে তোমার মা ডাকতে অসুবিধা কোথায়? আমি আমার মা ছাড়া অন্য কাউকে মা ডাকতে পারবো না। রাসেল, সরি, আসলে তখন মাথা গরম করে অনেক কথা বলে ফেলছি, তুমি কিছু মনে করো না। আর তোমার মা তো আমারও মা, এটা তুমি কেন বুঝো না? আমি এই মাত্র মাকে নিজের হাতে খাওয়াই আসলাম। সত্যিই তুমি নিজ হাতে খাইয়ে দিছো মাকে? যাক, অন্তত পক্ষে এইটুকু কথা শুনে হলো শান্তি পাচ্ছি। তুমি প্লিজ এরকমভাবে একটু মায়ের টেক কেয়ার করো। রাসেল, তুই ঠিকই শান্তিতে থাকবা, কিন্তু কাল থেকে শুরু হবে তোমার মায়ের অশান্তি। মোহনা, শোনো, আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি নাস্তা করে নিছি, তুমি মাকে নাস্তা দিয়ে নিজেও নাস্তা খেয়ে নিও, কেমন? গেলাম আমি। আব্দুল চাচা, নাও, এটা তোমার সাহেবের মাকে দিয়ে আসো। আম্মা, আপনার শাশুড়ি আম্মা কি একটা পরোটা হইব? তাছাড়া ডিম ভাজি কোনো কিছু তো দেন নাই। এত বেশি কথা বলবা না, তোমাকে যা দিয়েছি তাই নিয়ে দিয়ে আসো। আর যদি তোমার বেশি মায়া লাগে তাহলে নিজের ভাগেরটা দিয়ে আসো, যাও। জি। আব্দুল চাচা, শোনো, আজকে থেকে এই বাড়িতে যেসব ঘটনা ঘটবে তার কোনো কিছু যদি তোমার সাহেবের কানে যায় তাহলে তুমিও এই বাড়ি ছাড়বা, আর আমিও সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা মনে থাকবে? জি। যাও। আপা, একটু দেরি হয়ে গেছে, খান। এত নাস্তা আনছেন, আপনি খাইছেন? না আপা, আমার খিদা নাই, এই সব খাবার আপনি খায় নেন।
আচ্ছা আব্দুল ভাই, আমার বৌমা মেয়েটা কেমন? ভালো। আপনার ছেলের বউ খুবই ভালো আপা। ও সত্যি কইতেছেন ভাই? তাইলে আমার ছেলেটা সুখে শান্তিতেই আছে। হ আপা, আপনার ছেলেটা খুবই সুখে শান্তিতে আছে। আপনি কোনো কিছু লাগলে আমার ডাক দিয়েন। আচ্ছা। বৌমায়ের আচার ব্যবহার তো মোটেও ভালো থাকলো না। তাইলে কি আব্দুল ভাই আমার কাছে মিশা কথা কইল? সারাটা দিন আমি অফিসে চিন্তা করছি চাচা, ঠিক মতো মায়ের যত্নাপ্তি হচ্ছে কিনা, নাস্তা দিচ্ছে কিনা। মিশা কথা কেন কুমু? এই আম্মা যে নাস্তা খাইছে, আপাও সেই নাস্তা খাইছে। চাচা, তার মানে কি মোহনা আমার মাকে ওর শাশুড়ি হিসেবে এই বাড়িতে মেনে নিছে? হ বাজান, মাইনা নিছে। আর আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি। আমি থাকতে আপার এই বাড়িতে কোনো কষ্টই হইব না। আবুল চাচা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি আমার শাশুড়ি মাকে কষ্ট দিব? না মানে এটা আপনি কি কইলেন আম্মা? আমি তো এমন কথা কই নাই। মোহনা, চাচা তোমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কিছুই বলতেছিল না। চাচা, তুমি যাও। জি। দেখো রাসেল, এইসব চাকর বাকরকে আশকারা দিয়ে না মাথায় তুলো না, পরে দেখবে এরা মাথায় চড়ে বসছে। শোনো, তুমি ওনাকে চাকর বাকর ভাবলেও আমি ওনাকে বাবার মতো সম্মান করি, তুমিও করবা। আমি পারবো না। রাসেল, তুই বৌমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? এই যে শাশুড়ি মা, আপনি আসছেন খুব ভালো হয়েছে। এখন আপনি নিজেই আপনার ছেলেকে বলেন তো, আপনি কি সকালে পেট ভরে নাস্তা করছেন নাকি না? রাসেল বাবা, আমি তো পেট ভরেই নাস্তা খাইছি। আমি তো 2টা করে রুটি খাই। বৌমা তো আমারে এর থেকে বেশি রুটি ভাজি দিছিল। ঠিক আছে মা, তুমি ঘরে যাও না, ঘরে যেয়ে আরাম করো। আমাদেরটা সামলাই নিচ্ছি, তুমি যাও। যাও মা, আরাম করো। আচ্ছা, আমি সরি। মানে বুঝোই তো, ঠান্ডা হও না, মাঝে মাঝে একটু তো। কেন বোঝো না? একটু রাগ হইতে পারে না আমার? আচ্ছা, আমি বললাম তো আমি সরি। নর্মাল হও, বসো বসো এখানে। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হইতেই পারে, এখন এটা নিয়ে এরকম রাগ করে থাকলে চলবে? নর্মাল হও, নর্মাল, একটু হাসো। আপা, ঘরে সবজি নাই, কিছু ভাজি করতে পারে নাই। এই শুধু শুধু নাস্তাটা করে নেন, কিছু মনে করেন না। আব্দুল ভাই, এইটা আমার ছেলের বাড়ি। যখন যা হবে, এইখানে তো মনে করার কিছু নাই। না, একটু খেয়ে নেন। আচ্ছা। কি গো মা, আইসো? বসো মা। আমি আসনের পর থেকে তো তুমি এই ঘরে আর আসো নাই। তা মা, তুমি ভালো আছো তো? না শাশুড়ি মা, গত 2 দিন ধরে না আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। সারা শরীর ব্যথা, কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না। তাইলে মা তুমি ঘরে গিয়ে আরাম করো। আজকে আমি তোমার সব কাজ করে দেব। সব কাজ করা লাগবে না, আপনি যদি পারেন বারান্দাটা মুছলেই হবে, আর আমার কিছু কাপড় চোপড় আছে ওগুলো ধুয়ে দিলেই হবে। আচ্ছা দিমুনি, আমি সব কাম করে দিমুনি। ঠিক আছে, যাও মা, তুমি আরাম করো গিয়া। আপা,
এই অসুস্থ শরীরে নিজের ছেলের বাড়ি এসে ঘর মুছতেছেন? ছেলের বাড়ি তো নিজের বাড়ি, কাজ করলে অসুবিধা কি? আব্দুল চাচা, ওনাকে ওনার কাজ করতে দাও, তুমি গিয়ে তোমার কাজ করো, যাও। জি। বৌমা, আর কিছু করা লাগবো? বাথরুমে আমার কিছু কাপড় রাখা আছে, ওগুলো ধুলেই হবে। আচ্ছা দমন। আপা ওঠেন, খায় নেন। কিছু খাবো না, খাবার নিয়ে যান। কেন, কি হয়েছে আপনার? শরীরে জ্বর। বললা কি কয়? আমি দেখতেছি। আম্মা, আপনার শাশুড়ি মার জ্বর আছে, তো আমি কি করব? ওই ওষুধ খাওয়াই তৈব। তোমার সাহেব আসলে ওষুধ কিনে খাওয়াবে। আপনি আপনার শাশুড়ি মারে দেখতে যাবেন না? আমি গেলে কি হবে? আমি গেলে কি ওনার জ্বর ভালো হয়ে যাবে? একটা কথা কই আম্মা, আপনি এই অসুস্থ মানুষটারে দিয়া ঘর মুছাইছেন, কাপড় ধোয়াইছেন, হ্যাঁ লাগে তো জ্বর আছে। তুমি কিন্তু খুব বেশি কথা বলতেছো আব্দুল চাচা। ঠিক আছে, আর কমো না, একটা কম্বল দেন। এখন কোনো কম্বল দেওয়া যাবে না, কম্বল ওয়াশ করে তুলে রাখছি। তোমার যদি এত দরদ লাগে তাহলে নিজের ময়লা কম্বল দাও, গিয়ে যাও। ঠিক আছে। একটা নিষ্ঠুর মায়ারে আপনার পোলার বউ করছেন। সবই আমার কপাল রে ভাই। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওষুধ নিয়ে আসতেছি। কি ব্যাপার মা, তুমি খাও নাই কেন? মা, তোমার দিকে অনেক জ্বর, আর এই কম্বল তোমার গায়ে কেন? মোহনা, এই মোহনা, আব্দুল চাচা, এই আব্দুল চাচা। কি বলছেন? কি ব্যাপার আব্দুল চাচা? মায়ের গা জ্বরে পুড়তেছে, একটা ফোন দিয়ে তোমাকে জানাইতে তো পারতা। সারাটা দিন দুইটা মানুষ বাসায় কি করো? আমি সারাদিন কি করি বৌমার জিগান। বৌমারে জিগাইতে হইব না। হে আব্দুল ভাই, সেই তো সংসারের নানান কাজের মধ্য দিয়া আমার দেখাশোনা করে। এই যে কম্বলটা, তার নিজের কম্বল আমার আইনা দিছে, ভাত আইনা দিছে, সেই তো সব করে। কষ্ট পাও না চাচা, মাকে এরকমভাবে দেখে সহ্য করতে পারিনি, তাই অনেক কিছু বলে ফেললাম। আসলে তুমি তো আমাদের রক্তের সম্পর্কের কেউ না, তাও আমাদের জন্য কত কিছু করতেছো। এই ঋণ কি কোনোভাবে শোধ করতে পারবো বলো? বাজান, কারো লাগে কিছু করতে গেলে রক্তের সম্পর্ক লাগে না, আত্মীয়তা লাগে না, খালি মন থাকলেই হয়। মা, তোমাকে অনেক বেশি খারাপ লাগতেছে, তুমি একটু শুয়ে থাকো, আমি আসতেছি। মোহনা, এই মোহনা, মোহনা, এই মোহনা। আমার মা জ্বরে অসুস্থ হয়ে ওই ঘরে পড়ে কাতরাচ্ছে, আর তুমি কেন মোবাইলে নাটক দেখতেছো? আমি কি ডক্টর নাকি? আমি কি ওনার পাশে বসে থাকলে কি ওনার চিকিৎসা হয়ে যাবে? উনি সুস্থ হয়ে যাবে? ঘরের বউদের ডক্টর হওয়া লাগে না। একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে সেবা শুশ্রূষা করলে সে এমনিতে সুস্থ অনুভব করবে। আর তাছাড়া তুমি আমার মায়ের গায়ে কম্বল দাও নাই কেন? শোনো, এই গরমে কম্বল বের করলে কম্বল ময়লা হয়ে যাবে, তারপর লন্ড্রিতে ওয়াশ করতে দিলে অনেকগুলো টাকা চলে যাবে। ওই খরচ কি তোমার হবে নাকি আমার হবে? আমার স্বামীর হবে, আর আমার স্বামীর টাকা মানে আমার টাকা। আমি চাই না আমার স্বামীর টাকা কোনো আজে বাজে কাজে খরচ হোক। তার মানে আমার মায়ের জন্য যে টাকা আমি খরচ করতেছি সেটা তোমার কাছে আজে বাজে খরচ মনে হইতেছে?
যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার বাবার মৃত্যুর পর আমাকে এত বড় করছে, তাকে কিনা তুমি এইভাবে অবহেলা করতেছো, যেটা আমি আজকে বুঝতে পারতেছি। না রে বাবা, তুই বৌমার ভুল বুঝতেছস। আমার বৌমা অনেক লক্ষ্মী বৌমা। মা, তোমার মায়ের জাতটা এরকম কেন বলো তো? ছেলে মেয়ে ভুল করলে সেটা তো আড়াল করো, পুত্রবধূ মেয়ের জামাই যা ভুল করতেছে সেটাও আড়াল করার চেষ্টা করবা। না না, এটা আড়ালের বিষয় না। বাপ মায়ের কাছে সন্তানরা কখনোই অপরাধী হয় না। না মা, আমি তোমার এই কথার সাথে একমত হইতে পারতেছি না। তোমার কাছে যদি সবকিছু ক্ষমার যোগ্য হয়ও, আমি ওরা ক্ষমা করব না। কি করবা তুমি? আমার মায়ের সাথে যদি আর কোনো রকম কোনো অমর্যাদা করছো, তোমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। চুপ কর, তুই চুপ কর। না মা, আর কত চুপ করে থাকবো? 5টা বছর ধরে চুপ করে আছি বিয়ের পর, এখন পর্যন্ত নিজে মা ডাক শুনতে পারে নাই। পারবি বা কিভাবে? যে নিজের শাশুড়ির মর্যাদা দিতে জানে না, সে তো মা ডাক শোনার যোগ্যতাও রাখে না। এত বড় বড় কথা বলো না। তোমার দোষ আমার সন্তান হয় না। আমার কোনো দোষ নাই, আর যদি থাইকেও থাকে তার জন্য আমি হ্যাপি, কারণ তুমি মা ডাক শোনার যোগ্য না। আরে বাবা, তুই চুপ করবি। আমার মাথাটা কেমন ঝিমঝিম করতেছে, একটু আমার ঘরে নিয়ে চল না বাবা। চলো মা। তুমি কেন এখানে আসতে গেলা? এই জ্বর নিয়ে আবার এখানে আসছো? চলো। তোমার সাথে যদি আর একটা বাড়াবাড়িও করছে না, দেখো মা। আস্তে করে শুয়ে পড়ো। পা লম্বা করে শোনো মা, আমি টিপে দিতেছি তো। হয়েছে বাবা, এখন তুই তোর ঘরে যা। সারাদিন অফিস করে অনেক পরিশ্রম করছস, কাপড় চাপড় খুইলা খায় নে। না মা, আজকে যদি ওই ঘরে আমি যাই, আরেকটা বিশাল ঝগড়া লাগবে। এর থেকে ভালো তুমি তো অসুস্থ হয়ে এখানে শুয়ে আসো, আমি সারা রাত তোমার সেবা করব। ওই ঘরে আজকে আমি আর যাবো না, তোমার সাথেই আমি থাকবো। আর আব্দুল চাচাকে ডাক দিয়ে বলতেছি তোমার জন্য সাবুদানা রান্না করতে। হয়েছে আমার সেবা করা, আর লাগবো না। তুমি চুপচাপ শুয়ে থাকো তো, ঘুমাও। রাসেল, বাপ সারা রাত এমনি করে পার করে দিছিস? সকাল হয়ে গেছে বাপ, ওঠ। রাসেল, রাসেল বাবা, এইভাবে রাতটা পার করে দিলি? ওঠ মা, সকাল হয়ে গেছে তো। তোমার জ্বর কমছে? ঠিক আছে, সকাল হয়ে গেছে। ও মা, অনেক সকাল হয়ে গেছে তো, অফিসে যেতে হবে। তুমি ওঠো, ফ্রেশ হয়ে নাও, আমি চাচারা তোমার জন্য খাবার দিতে বলি।
চাচা, চাচা। জি বাজান। আমি অফিসে যাইতেছি, আর মা কিন্তু ঘরে অসুস্থ। সারাদিন ঠিকঠাক মতো মাকে দেখে শুনে রাখবা, আর একটু পরে সকালের নাস্তাটা দিবা, ঠিক আছে? ঠিক আছে। বাহ বাহ বাহ, ছেলের কাছে আমার নামে বদনাম করে আমাদের মাঝে ঝামেলা বাঁধায় ছেলেকে নিয়ে আবার রাতে একসাথে ঘুমাইছেন না? বাহ। এইসব তুমি কি কইতেছো গো? আমি কেন তোমাদের মধ্যে ঝগড়া বাঁধাম না? শিক্ষিত ছেলে, সে কোনোভাবে টের পাইছে তুমি আমার সাথে ব্যবহার ঠিক করো না। কি বললেন? আমি আপনার সাথে কি ব্যবহার খারাপ করছি? হ্যাঁ শুনেন, একটা সংসারে থাকতে হলে না কম বেশি সবাই কাজকর্ম করে। একটু সামান্য কাজ করে গায়ে জ্বর বাঁধাইছেন, সেই ঘটনা নিয়ে এত বড় কাহিনী করে দিলেন। ফালতু কথা কই নেব? আমি তোমার অনেক অত্যাচার অবহেলা সহ্য করছি। আমার জায়গা জমির কমতি নেই। আমার ছেলেরা চাকরিতে লাগাইয়া তারে জোর করে এই মফস্বল শহরে পইরা আছো। কেন পইরা রইছ? যাতে শাশুড়ি মায়ের কোনো সেবা যত্ন না করন লাগে। আমার ছেলে বাড়িতে যাইয়া দেখে আমি অসুস্থ, তাই আমার সাথে করে নিয়ে আইছিল কয়দিন যেন বিশ্রামে থাকি। হায় রে বিশ্রাম! উকতে উকতে যে কয়টা খাওয়া দাও, 5 বছরের একটা বাচ্চারও তাতে পেট ভরবো না। অসুস্থ শাশুড়িরে দিয়ে তুমি বাড়ির সব কাম করাও, আর পায়ের উপরে পা তুলা তুমি মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকো। আমি সব কিছু গোপন রাখি, কোনো কিছু ওই ছেলের কানে দিই না, যাতে করে সংসারে অশান্তি না হয়। আসলে আমার ছেলেটা ঠিকই বলছে, তোমার মা হওয়ার কোনো অধিকারই নাই, সেই জন্য আল্লাহ তোমার কোনো সন্তান দেয় নাই। এতক্ষণ ধরে আপনি আমাকে অনেক কথা শুনাইছেন, আমি চুপ করে শুনছি, ধৈর্য নিয়ে শুনছি, কিন্তু এখন তো দেখতেছি আপনি আমাকে অভিশাপ দিতেছেন। অভিশাপ দিতে হয় না বউ, অভিশাপ মন থেকে এমনি চলে আসে। দেখেন মা, আপনার ছেলে যদি আপনার কথায় আমার সাথে বেশি বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু আমি এই সংসার ছেড়ে চলে যাব। তোমারে কোথাও যাইতে হইব না বউ, আমি তোমার সংসার ছাইরা চিরদিনের মতো চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যান। স্বামী স্ত্রীর সংসারে না আর ঝামেলা বাড়ায়েন না। কি বলতেছো মা তুমি? এই অসুস্থ শরীর নিয়ে এখন তুমি গ্রামে ফিরে যাবা? তোমার কি মাথা ঠিক আছে? বাবারে, এই বদ্ধ ঘরে না আমার দম বন্ধ হয়ে আইতেছে। গ্রামে খোলামেলা বাতাসে ঘুরে বেড়াইলে আমি দেখবি এমনি সুস্থ হয়ে যাবে। আমি জানি মা, তুমি তোমার বৌমার উপরে রাগ করে বলতেছো যে তুমি এই বাড়ি থেকে চলে যাবা, কিন্তু আমি তো তোমাকে এখান থেকে যাইতে দিব না। তুমি এখানেই থাকবা, এটা আমার শেষ কথা। আমি এখানে থাকলে তোর সংসারটাই তো টিকবো না রে বাপ। মা, মা, চাচা, এই আব্দুল চাচা, 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 এই চাচা, এই মোহনা, মোহনা বাইরে আসো। কি হয়েছে? দিনে দুপুর এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমার অসুস্থ মা কোথায়? আর তুমি আব্দুল চাচাকে কোথায় পাঠাইছো? বাসায় নেই কেন? চাচাও বাসায় নেই? তাহলে তোমার মা মনে হয় আব্দুল চাচার সাথে কোথাও চলে গেছে। অসম্ভব, আমার মা আমারে না বলে কোথাও যাবে না। চাচা, এই আব্দুল চাচা, এই কোথায় ছিলে তুমি এতক্ষণ? আর আমার মা কোথায়? চুপ করে আছো কেন? কথা বলতেছো না কেন? মা কই? আমি কথা কইলে তো আপনার সংসার ভাঙে যাবে বাবুজি, তারপরে আমার কথা কওয়া লাগবে। তোমার মা এই বাড়িতে একটা দিনের জন্য শান্তিতে ছিল না। এই মোহনা মা,
তারা ঠিক মতো খাইতে দেয় নাই, জি জাগরানির মতো কাম করেছে। আর কইছে আব্বাই যদি মুখ খুলে হ্যাঁ নাকি এই বাড়ি থেকে চলে যাইব, এমন হুমকি দিছে। আব্বা আমারে খুব অনুরোধ করছে, ভাইরে আমার একটু কোথাও রেখায়। আমি কইলাম আব্বা বাড়ি চলে যান। কয় কি না, গ্রামের বাড়ি গেলে নাকি আপনি তারা আবার নিয়ে আইবেন। এর লাইগা আমি একটা বৃদ্ধাশ্রমের রাইখে আইছি। এগুলো কি বলতেছে? তুমি জানো আমার মা তার সমস্ত সম্পত্তির অর্ধেক তোমার নামে দলিল করে রেখে গেছে, আর তুমি কিনা আমার মায়ের চাকরানির মতো করে ব্যবহার করছো। ছি মোহনা, ছি। আজকে আমি তোমার একটা কথা বলি, যেই সংসারে বউরা মায়ের দোয়া না পায় সেই সংসারে বউরা কখনো সুখ দিতে পারে না। আর তুমি আমার মাকে তো নিজের মা দূরে থাক, শাশুড়ি মা পর্যন্ত ভাবতে পারো নাই, আর সেই কারণে তুমি আজকে পর্যন্ত কখনো মাটা কি শুনতে পারো নাই। চুপ করো রাসেল, দয়া করে তুমি চুপ করো। আমি তোমার কথা আর নিতে পারতেছি না। এসব তুমি কি বলতেছো? যে শাশুড়ি মা আমাকে এত ভালোবাসে, আমি তার সাথে এত অন্যায় করেছি, দিনের পর দিন তাকে অত্যাচার করছি, এভাবে তার সাথে অন্যায় করেছি। আমি মায়ের কাছে মাফ চাবো। মা যদি আমাকে মাফ না করে, আল্লাহ আমাকে মাফ করবে না। আর মা যে আমার নামে তার অর্ধেক সম্পত্তি লিখে দিছে, এটা তুমি আমাকে এতদিন বলনি কেন? কারণ আমার মা তোমাকে বলতে নিষেধ করছিল। তার কাছে তার বৌমা অনেক বেশি দামি ছিল, অনেক বেশি বড় ছিল। সে ভাবছিল তার বৌমা তাকে মাথায় তুলে রাখবে, আর এইভাবে তুমি তার প্রতিদান দিলা। আজকে তোমার জন্য আমার মা বৃদ্ধাশ্রমে যেয়ে বসছে। চাচা চলো, আমি আজকেই মাকে ওখান থেকে নিয়ে গ্রামে চলে যাব। এই বাড়িতে আমি আর আসবো না, চলো। না রাসেল, মা কোথাও যাবে না। আমাদেরকে রেখে মাকে আমি কোথাও যেতে দিব না। আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের পায়ে ধরে মাফ চেয়ে মাকে এই বাড়িতে নিয়ে আসবো। আমাদের সাথে আবার রাখবো মাকে। আমাকে নিয়ে চলো। বাবাজি, সেই বৃদ্ধাশ্রম তো অনেক দূরে, যাইতে যেতে রাত হয়ে যাব। কালকে সকালে যাই। আমরা সকালে যাব। আমরা সকালে যাব মায়ের কাছে। চিন্তা করো না, মাকে আবার ফিরে নিয়ে আসবো। ভাইজান, আমি যে রাহেলাপুরে রেখে গেছিলাম, ওনার একটু ডাইকা দেন। কেন? ওই যে ওনার পোলার বউ আছে, ওনারে নিয়ে যাইতে। নতুন কথা শোনালেন ভাই। বৃদ্ধাশ্রমে কেউ আসলে তারে দেখতে আসা তো দূরের কথা, তারে নিয়ে যাবে এমন ঘটনা আমি আমার জীবনেও শুনি নাই। হ ভাইজান, দুনিয়াটা কেমন যেন হয়ে গেছে। মা বাবা বৃদ্ধ হইলে তাকে কোনো দাম থাকে না, বোঝা মনে কইরা বৃদ্ধাশ্রমে রাইখা যায়। কত সেই বাপ মাও কত কষ্ট কইরা, হাড় ভাঙা পরিশ্রম কইরা, নিজের গায়ের রক্ত পানি কইরা সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করছে। কেন করছে? শেষ বয়সে যেন একটু সুখে শান্তিতে থাকতে পারে। সে আশা তার পূরণ হইল না। আপনি ঠিকই বলেছেন। আমরা আমার মাকে ফিরিয়ে নিতে এসেছি। আমার মাকে একটু ডেকে দিবেন? নিজেদের ভুল বুঝতে পেরে এসেছেন, কিন্তু আমার পক্ষে আপনার মাকে ডাকা সম্ভব না। কেন সম্ভব না? আব্দুল যখন আপনার শাশুড়িকে আমার কাছে নিয়ে আসলো, এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসলো, তখন তো উনি খুব অসুস্থ ছিলেন। দেখেই মনে হলো অর্ধাহারে অনাহারে অবহেলায় তিনি এই পরিস্থিতিতে পড়েছেন। উনি কিছুক্ষণ আগে মারা গেছেন। কি? হ্যাঁ, আপনার আম্মা মারা গেছেন। ওই দেখুন। মা,
মা দেখো আমি তোমার রাসেল আসছি তোমার কাছে, তোমার নিতে আসছি মা। তুমি এইভাবে করে চলে গেলা মা। রাসেল, মা, মা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী মা। মা, আমি যদি তোমাকে অত্যাচার না করতাম তাহলে তো তুমি এখানে আসতো না। মা, মা গো, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না। মা, রাসেল, রাসেল, মা, আমার মা, তুমি আমার রেখা কই চলে গেলা মা? কই চলে গেলা তুমি আমার রেখা? মা দেখো না, মা তাকাও একটাবার আমার দিকে। ও মা, একটাবার তাকাও আমার দিকে। মা, মা গো, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী মা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী মা। মা, কোনোদিনও ভাবি নাই মা বৃদ্ধাশ্রমে এসে তোমার লাশ আমারে দেখতে হবে মা। আমারে মাফ করে দিও মা, তুমি আমারে মাফ করে দিও মা, আমাকে মাফ করে দিও মা। তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার